নমস্কার, হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আমার আজকের গেস্ট ভেরি ভেরি স্পেশাল গেস্ট, সবাইরা চেনো, অ্যাকচুয়ালি সবাইরা চেনে ঋষি চক্রবর্তী। ওয়েলকাম ঋষি ইন টুডেজ এপিসোড। ঋষি চক্রবর্তী, ঋষি ইজ ওয়ান অফ দ্য ফাইনালিস্ট ইন জি বাংলা সারেগামাপা ফোক মিউজিকের। আমার মনে হয় আজকের ডেটে ওয়ান অফ দ্য গুড নেম অ্যান্ড ওয়ান অফ দ্য বিগ নেম ঋষি। সবাইরা প্লিজ ফলো করবেন ঋষির ইউটিউব চ্যানেল। ও প্রচুর ভালো ভালো গান বানায় নিজে এবং প্রচুর ভালো গান করে। স্টেজ শোজ অসাধারণ, স্টেজ প্রেজেন্স অসাধারণ। অ্যান্ড সবাইরা ওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করবেন। ওর সম্বন্ধে, ওর গান, ও কি কি কাজ করে গান বাজনা নিয়ে সবটা সবাইরা জানতে পারবেন। ঋষি, ওয়ার্ম ওয়েলকাম, থ্যাংক ইউ ফর কামিং ওভার হিয়ার। আমি এটা প্রথম জানতে চাইবো তোমার কাছে ঋষি, লাইক এই যে ফোক মিউজিক, রাইট? ফোক মিউজিক কিন্তু মানুষকে খুব, মানে মিউজিক ইটসেলফ একটা হ্যাপিনেস দেয় মানুষকে, রাইট? বাট আমার মনে হয় ফোক মিউজিকটা যেহেতু মাটির গান, মাটির সাথে একটা সম্পর্ক রয়েছে, রাইট? ওটা আমার মনে হয় একটু বেশি কিছু মানুষকে খুশি করে। তো তুমি এই যে ফোক মিউজিক পারফর্ম করো বা ফোক মিউজিক করো, এই ভালোবাসাটা তোমার ফোক মিউজিকের প্রতি মানে কিভাবে স্টার্ট হলো বা কিভাবে জন্ম নিল এই ভালোবাসাটা? এটা অনেক ছোটবেলা থেকেই যেভাবে আমি গড়ে উঠেছি বা যেখানে বড় হয়েছি যে জায়গাতে, এটা সেই জায়গার মাহাত্ম্য। মানে এটা আমার নিজে থেকে আলাদা করে একে বেছে নিতে হয়নি। আমরা এটা বলিও সব জায়গাতে যে জায়গার যে মাহাত্ম্য, সে ওই জায়গার উপর ভিত্তি করে যে মানুষ তাদেরকে এমনি বেছে নেয়। সেরকম আমার ক্ষেত্রে বলা যায় যে হয়তো লোকগান আমাকে বেছে নিয়েছে, আমি হয়তো বাছিনি আলাদা করে। কারণ একদম ছোটবেলা থেকে আমরা যে জায়গাতে মানুষ, মালদা জেলার খুব বিখ্যাত একটা ফর্ম আছে গম্ভীরা। সেই আমি ছোটবেলা থেকে দেখতাম যে গম্ভীরা পালা হচ্ছে, বাড়ির উঠোনে হচ্ছে, বাবা করছে, আমার দাদা করছে, আমাদের গ্রামের কিছু মানুষজন ছিল, আমি একজনকে দাদু বলতাম, মিষ্টি দাদু, তিনি করছেন, তিনি নিজে লিখছেন পালা, প্রত্যেকে রিহার্সাল করছেন, বাইরে অনুষ্ঠান করছেন। তো এই দেখে আমার প্রথম মনে হয়েছিল এই গম্ভীরা দেখে যে আমি না এটা করবো। আমি নিজে থেকেই বলেছিলাম বাড়িতে, তখন আমি খুবই ছোট, প্রায় আমার 3 বছর বয়স। আমি তখন বললাম যে আমি না এটাই করবো যেটা করছে দাদা করছে, বাবা করছে। তখন আমার প্রথম শুরু হয়তো আমার শুরুটাই হয়েছে এই গান দিয়ে। সেই জন্য আমার আর আলাদা করে আর কিছু বেছে নিতে হয়নি, না কিছুই বাঁচতে হয়নি আমার, মানে সেরকম ভাবে আর কোনো দরকার বোধক পড়েনি। এবার আস্তে আস্তে বড় হতে হতে আরো বিভিন্ন বিষয়ে জানা। আগে শুধু হয়তো মালদা অঞ্চলের গান জানতাম বা সেটা নিয়ে চর্চা করা হতো, তারপরে সারা বাংলার গান নিয়ে তারপরে জানতে। এইটা নিয়ে আমার পরের একটা প্রশ্ন তোমার কাছে, আমার মনে হয় সবাইদের জানা খুব দরকার ফোক মিউজিক নিয়ে। কটা জেলার বা কটা ভাষার ফোক মিউজিক হয় বা ফোক মিউজিকের ফর্ম কতগুলো আছে, এটা যদি তুমি বলো। ফর্ম কতগুলো আছে এরকম ভাবে বলাটা খুব মুশকিল। আমাদের প্রত্যেক জেলার একটা নিজস্বতা আছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ভাষা কিভাবে পরিবর্তিত হয়। একটা নির্দিষ্ট দূরত্বর পরেই আমাদের যে আঞ্চলিক ভাষা বা আমাদের যে কথার টান, যেটা আমার এখনো রয়ে গেছে হয়তো মালদা অঞ্চলের মতো, ওটা অনেকেই বলে। আমি হয়তো বুঝতে পারবো না, কারণ আমি ওই অঞ্চলের মানুষ, আমি বলে অভ্যস্ত। এরকম যারা শুনছে তারা হয়তো বুঝতে পারবে। তো এই যেভাবে ভাষা পরিবর্তিত হয়, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলার আমাদের আলাদা আলাদা গান রয়েছে, প্রত্যেকটা জেলা। এবার কিছু কিছু কমন গান আছে, যেমন কি মানে কোনো অঞ্চল হয়তো একদম যে জেলাগুলো পাশাপাশি রয়েছে, মালদা মুর্শিদাবাদের পাশাপাশি, দিনাজপুরের সঙ্গে হয়তো জলপাইগুড়ি একদম লাগোয়া, সেরকমই কোচবিহার, এরকম কিছু লাগোয়া অঞ্চলে আবার কিছু কিছু কমন ধরনের ফর্ম সেটা দেখতে পাওয়া যায়। কত ধরনের ফর্ম আছে এটা বলাটা খুব মুশকিল। বহু ফর্ম রয়েছে আমাদের বাংলায়। লোকগানের যে এত ধরনের আঙ্গিক হতে পারে, এটা সারা ভারত এবং সারা বিশ্ব, এটা আমি দাবি নিয়ে বলছি, আর কোথাও নেই এত ধরনের ফর্ম। আচ্ছা, এই যে আমার বলো ভাটিয়ালি যে গানটা, এই ভাটিয়ালিটা কি লোকগানের একটা ফর্ম নাকি ভাটিয়ালি আর লোকগান দুটো আলাদা আলাদা? আবার আমরা একটা জানি পল্লী গীতি হিসাবে একটা জানি, তো এইগুলো কি সব আলাদা ফরম্যাট নাকি সব একটাই ফরম্যাটের মধ্যে অংশ এইগুলো? পল্লী গীতি বলিনি, পল্লী গীতি বলতে হচ্ছে পল্লী অঞ্চলের যে গান, গ্রামীণ যে গান, খেটে খাওয়া মানুষের গান, সেটাই পল্লী গীতি সাধারণ অর্থ।
লোকগান আমরা এটাকেই বলি, কারণ এটাকে ভারত সরকার যখন প্রথম দেখলো যে আমাদের ভারতবর্ষের বুকে যা লোকাচার রয়েছে, লোকগান রয়েছে, সেটাকে যে কোনো একটা শব্দ দিয়ে বোঝাতে হবে। পল্লীগীতি বলতে তো আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, পল্লীগীতি বা গ্রামের গান, ঠিক আছে। এবার বিভিন্ন অঞ্চলের গান প্রত্যেকে সেই নামে জানে, হয়তো গম্ভীরা বলছে, কেউ ভাওয়াইয়া বলছে, কেউ ভাটিয়ালি বলছে, কিন্তু এই সমগ্র বিষয়টাকে একটা ওয়ার্ডে আমি কি করে বোঝাবো? সেই একটা ওয়ার্ড হলো লোকগান, যেটা অনেক পরে বা লোকগীতি যেটাকে বলে, বা লোকগীতি। এটা তারপর ভারত সরকার বলে যে আরে সব ফর্মকে একটা জায়গাতে বলে যে লোকগান, এটা দিয়ে এরপরে তুমি কি পারফর্ম করছো, কি গান গাইছো, সেটা বলে এইটা করে। আর ভাটিয়ালি অবশ্যই লোকগানের একটা আঙ্গিক। লোকগান তো সমস্ত কিছু নিয়ে লোকগান, সব কটা ফর্মকে নিয়ে লোকগান। ভাটিয়ালি অবশ্যই ভাটি অঞ্চলের যে, আচ্ছা, তাকে আমরা বলি ভাটিয়ালি। এটা মূলত দুটো ভাগ হয়, নদীমাতৃক আমাদের দেশ, আমাদের বাংলা নদীমাতৃক। অখণ্ড বাংলার কথা বলছি আমি, কারণ 1000 বছরের সংস্কৃতি এটা আমাদের, বাংলা ভাষা, বাংলা গান, সমস্ত কিছু। তো এই নদীমাতৃক অঞ্চলে মূলত আমাদের এই অঞ্চলটা এখন বাংলাদেশেই পড়ে, ভাটি অঞ্চলই বলা হয়। আচ্ছা, ওই অঞ্চলটা এখন বাংলাদেশে, এখন তো বাংলাদেশে কিছু বাঙালি, চারিদিক দিয়ে নদী, মাঝখানে মনে হবে যে আমি একটা দ্বীপের মধ্যে রয়েছি। হয়তো কখনো হয়তো 2 মাস বা 3 মাস হয়তো তুমি হেঁটে বিভিন্ন জায়গায় যেতে পারবে, নইলে এর বাইরে নৌকা করেই যেতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। তো এই যে বিস্তৃত অঞ্চল, চারিদিকে জল, তো এই জলটাকে কেন্দ্র করে যে গান তৈরি হয়েছে, আচ্ছা, সেটাকে আমরা বলি ভাটিয়ালি। ভাটিয়ালি এবার হচ্ছে ভাটি অঞ্চলের গান, তাই ভাটিয়ালি। এবার আরো একটা কারণ আছে, ভাটির যে স্রোত, নদী যেদিকে বইছে, নৌকা যদি সেদিকেই যায়, তাহলে মাঝির সেরকম কাজ থাকে। আচ্ছা, কারণ নৌকা এমনি যাবে, হ্যাঁ, নদীর স্রোত এমনি নিয়ে যাবে। ওই যে ভাটির স্রোত যে নৌকাকে বয়ে নিয়ে যাচ্ছে, তখন মাঝির আপন মনে গান গায়, নিজের যা আপন। তো আমরা এই যে মাঝি মাল্লাদের গান যে বলি, সেটাও ভাটিয়ালিরই, সেটা ভাটিয়ালি গানই আমরা মূলত বলতে পারি। এর আরেকটা ফর্ম হলো সারি গান, দুটো ভাগ আমরা করতে পারি। আচ্ছা, মানে জলের গানের আমাদের বাংলা ভাটিয়ালি, আর সারি বা নৌকা বাইছে। আচ্ছা, এই ফর্মটা হলো যে যখন স্রোতের বিপরীতে নৌকা যায়, তখন নৌকা যত বড় হবে, মাঝির সংখ্যা তত বাড়তে থাকে। হ্যাঁ, আমরা আগে বলতাম ময়ূরপঙ্খী নাম, বড় বড় বিরাট বড় বড় বাণিজ্যের যে জাহাজ, রাজা মহারাজাদের ছিল, জমিদারদের ছিল, বিভিন্ন দেশে তারা পাড়ি দিতেন বাণিজ্যের জিনিস নিয়ে। তো তখন মোটর ছিল না, ইঞ্জিনও ছিল না, তখন দাঁড় বেয়েই সমুদ্র পার করে যেতে হতো, বিরাট বড় সমুদ্র। আমি জানি না তারা কিভাবে পারতো, মানে সমুদ্রের এখনকার যদি কোনো ভিডিও এখন তো খুব সহজে পাওয়া যায় ইউটিউবে, আমিও দেখেছি, আমি ইচ্ছা করে দেখেছিলাম যে জানার জন্য যে কিভাবে সম্ভব, মানে কি করে সম্ভব। আমি দেখে মনে হলো যে এত বড় বড় আমাদের জাহাজগুলো, বাণিজ্যের জাহাজ সব এখন যাচ্ছে, মানে উলট পালট করে দিচ্ছে সমুদ্র, সেখানে দাঁড় বেয়ে যাওয়া, মানে মোটর ছাড়া, ইঞ্জিন ছাড়া, কি ডিফিকাল্ট কাজ। তো তখন কি করতো মাঝিরা, একসাথে হয় কোনো কবিতা বলতো, মানে ছড়া কাটার মতো, বা কোনো ধরনের গান গাইতো। একসাথে করার কারণ হচ্ছে রিদমটা রাখতে পারতো, একটা তাল, নাইলে দাঁড়ে ঠোকাঠুকি হবে, এরকম বাইছে ওরকম বাইছে, ওটা হবে না। একসাথে যাতে সবাই এরকম করে, খুব মজাদার বিষয়। সেই জন্য তারা গান গাইতো, ওইটাকে আবার বলা হয় সেই জন্য সারি গান বা নৌকা বাইছে। এই দুটোই ভাটিয়ালিরই আঙ্গিক বলতে, জলের গান, আমাদের বাংলা অ্যাকচুয়ালি জলের গান। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, এই যে ধরো লালন গীতি বা লালন ফকিরের যে গান, এই লালন ফকিরের গান কি কোনোভাবে ফোক ফরম্যাটের মধ্যে পড়ে, নাকি এটা একটা টোটালি একটা ডিফারেন্ট একটা ফর্ম? আমি তো বলবো যে এটা প্রথাগতভাবে আমরা যা লোকসঙ্গীত বলতে বুঝি, তার বাইরে রাখা ভালো। কিন্তু এটাকে যদি তুমি একটা বৃহত্তর মাধ্যমের মধ্যে নিয়ে আসতে চাও, তাহলে বলবো যে হ্যাঁ, এটাও আমাদের লোকগান, এবং সেই লোকাচার থেকে উঠে আসা, জীবন দর্শন থেকে উঠে আসা একটা গান, যেখানে আধ্যাত্মিক চেতনা থাকে এবং নিজেকে চেনার একটা বিরাট বড় মাধ্যম এই গান। এটাকে লোকসঙ্গীত থেকে ওই জন্যই আলাদা, কারণ এটাতে না আঞ্চলিক গানের বা ভাষার প্রভাব খুব কম থাকে। আঞ্চলিক প্রভাব বা কথ্য ভাষা বা কথ্য, মানে সেখানকার সেই অঞ্চলের মানুষের যে জীবনযাত্রা,
সেই জীবন যাত্রাটা ওই গানে ফুটে ওঠে। সেই জন্য এটাকে লোকগান বলাটাও একটু মুশকিল। আমরা এটাকে মহাজনী গান বলতে পারি, মহাজনী গান বলতে পারি, বাউল গান, ফকিরি গান, প্রত্যেকটা আলাদা আলাদা ফরম্যাট আছে। ওকে ওকে ফাইন। আমাকে এবার তুমি একটা কথা বলো, লাইক তুমি তো প্রচুর শোজ করো, লাইক স্টেজে পারফর্ম করো, প্রচুর শোজ করো, তো পারফর্মার ঋষি তুমি আবার প্রচুর গান বানাও, মানে ইউ আর আ ওয়ান্ডারফুল কম্পোজার অলসো। তো কম্পোজার ঋষি আর পারফর্মার ঋষি মানে দুটো সত্তা মানে কিভাবে তোমার মধ্যে কাজ করে, বা তুমি কিভাবে মানে কোন সত্তাটা বেশি এনজয় করো মেবি আমি জিজ্ঞেস করতে চাইবো, আর দুটো সত্তা কিভাবে তোমার মধ্যে ইনফ্লুয়েন্স করে তোমাকে বা কিভাবে কাজ করে? আমি আমার পছন্দের তো লোকগান অবশ্যই, মানে আমি নিজে থেকে খুব ইচ্ছা করছে বলে কিছু লিখছি সেই ব্যাপারটা খুব একটা আসে না যতক্ষণ আমার খুব দরকার পড়ে। আচ্ছা, হয়তো আমার আজকে খুব মনে হচ্ছে না আরে একটা বিষয় পেয়েছি, হয়তো টপিক যেটা নিয়ে আমার কিছু হয়তো লেখাটা উচিত, তখন হয়তো হ্যাঁ তখন হয়তো বেরোবে। এর বাইরে কোনো আমার দরকার বোধ হয় না যে আমাকে নিজে থেকে কিছু লিখতে হবে বা হয়তো কখনো এরকম হয় যে কেউ বললে একটা কিছু লিখে দেবে, তখন হয়তো কিছু একটা বা কোনো মিউজিক করবার সময় বা ছোটখাটো সব ফিল্ম যখন হবে তখন হয়তো কেউ বলবে যে একটা গান লাগে, সেই ক্ষেত্রে ঠিক আছে মানে সিচুয়েশন ওয়াইজ ওটা তোমার মানে কাজ করে বেসিক্যালি। বুঝতে পারছি, ফাইন। আমার যেটা আরেকটা জানতে ইচ্ছা হচ্ছে তোমার থেকে, লাইক গান, সঙ্গীত, এগুলো ফোক, এগুলো তো আমরা জানি বেশি, ঠিক আছে, এগুলোর বাইরে আর এমন কিছু আছে কি যেটা ঋষির খুব ভালো লাগে, লাইক ক্রিকেট খেলতে ভালো লাগে বা ঋষির বই পড়তে ভালো লাগে, সবকিছু এইটা কি মানে সেইটা একটু জানতে ইচ্ছা হচ্ছে আমার। তো মানে কিভাবে বোঝাবো, এটা বোঝানো খুব মুশকিল। আমার ভালো লাগে না এরকম জিনিস খুব কম, সেই সংখ্যাটাই খুব কম, মানে আমার সবকিছুই করতে পারি। আচ্ছা আচ্ছা, আমি করিও, আমি যতটুকু সময় পাই বা সুযোগ পাই যখনই পাই আমি সেটা করার চেষ্টা করি, সেটা যে কোনো ধরনের কাজ, খেলাধুলো হতে পারে, ঘুরে বেড়ানো হতে পারে, যে কোনো রকম অ্যাডভেঞ্চার হতে পারে, বা মানে কোথাও গিয়ে হয়তো এমনি পড়ে আছি সেখানকার জীবনযাত্রা দিচ্ছি। সো যেটা নেক্সট আমার জানতে ইচ্ছা করছে তোমার থেকে, লাইক ইন্সপিরেশন কিছু তোমার লাইফে, মানে এই যে এত ভালো তুমি গান গাও, এই যে গান গাওয়ার মাধ্যমে তো তুমি খুশি দিচ্ছ সবাইকে, রাইট? তো এই যে মানুষরা খুশি হচ্ছে যারা তোমার গান শুনছে, ঠিক আছে, তোমার লাইফে ইন্সপিরেশন কি, মানে তুমি কে বা কারা তোমাকে ইন্সপায়ার করো লাইফে? সেটা অবশ্যই, মানে আমি হয়তো যখন গান করছি তখন অবশ্যই প্রথম তো বললাম যাদের কথা বললাম, বাবা, দাদা, সেই মিষ্টি দাদু, ভালো নাম বৈদ্যনাথ ব্যানার্জি, আমরা মিষ্টি দাদু বলে অভ্যস্ত, সেই রকম মানুষজন অবশ্যই। আসলে ব্যাপারটা না, আমি কোনোদিন ভাবিনি যে আমি এরকম ভাবে হয়তো গান গাই। আচ্ছা, হ্যাঁ, ইন্সপিরেশন অনেকেই রয়েছে যাদের গান হয়তো ছোটবেলা থেকে শুনেছি বা যাদের গান খুব পছন্দের, খুব ভালো লাগে, বারবার করে শুনলেও মনে হয় যে আরে আরো একবার শুনি, কিছু মনে হবে না, এখনো শুনে যাচ্ছি। তো সেই রকম ইন্সপিরেশন আমার প্রত্যেকে অনেকেই রয়েছে। তার মধ্যে একজন মানুষ অবশ্যই কালিকা প্রসাদ ভট্টাচার্য, কালিকা অবশ্যই প্রচুর গান শিখেওছি, প্রচুর গান ওনার কাছ থেকে শুনেওছি। আরেকজন মানুষ রয়েছেন পুরবী ভট্টাচার্য, পিসি বলি, পিসি রয়েছে। এরকম অনেক মানুষজন রয়েছে যাদের থেকে আমার শেখার আছে বা জানার আছে। একটা কথা না খুব দামি, আমি অনেক ছোটবেলায় শিখেছিলাম, যেটা আমি বলি প্রত্যেককে, যে শেখার তো প্রত্যেকের থেকেই আছে, তাহলে সে তো আমার ইন্সপিরেশন হবে না কেন? সেটা যে কোনো ফিল্ডে হতে পারে। আমি শুধু গান গাইছি বলে যে আমি শুধু গানের মানুষদেরকেই ফলো করবো, সেটা একদমই প্রত্যেকটা কাজ, আমি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বলছি, যে হয়তো এখন বাস চালাচ্ছে, তাকে দেখেও সে কাজ আছে, এত বড় গাড়িটাকে কি করে সে হ্যান্ডেল করছে, ফুল কন্ট্রোল করছে, সেটাও একটা শিল্প। তো তার থেকেও তো শেখার আছে। Every form of art I think need to be recognized. প্রত্যেকটা এটা দরকার, এটা উচিত। এটা আমাদের ছোটবেলায় ওই জন্য বলেছিল যে আমার যেটা আমার ডক্টর রাজ্য চৌধুরী,
তুমি বলেছিলেন প্রত্যেকের থেকে শেখা আছে, প্রত্যেককেই তোমার গুরু, এটা তুমি মেনে নাও। প্রত্যেকে গুরু, প্রত্যেকের থেকে, এবং এমনকি কীট পতঙ্গ পশু পাখি প্রত্যেকের নেচার থেকে তোমার কিছু না কিছু জানার আছে, কিছু তো শিখবেই তুমি। রাইট রাইট রাইট। থ্যাংক ইউ সো মাচ ঋষি আজকের এপিসোডে আসার জন্য, অ্যান্ড এত সুন্দর আমরা গল্প করলাম, আড্ডা মারলাম, অনেক কিছু জানলাম ফোক মিউজিক সম্বন্ধে। অ্যান্ড সবাইদের বলি ফোক মিউজিক সম্বন্ধে আমি জানি না, মানে আমার তো অনেক ইনসাইটস আজকে বাড়লো, অনেক নলেজ বাড়লো। আর আই থিঙ্ক আপনাদের সবার বেড়েছে, কত ফর্ম আছে ফোক মিউজিকের, কতগুলো ধরন আছে। সবাইরা প্লিজ ফলো করবেন ঋষিকে ইন অল হিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস। ঋষির ইউটিউব চ্যানেলটা সবাইরা প্লিজ দেখবেন, অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, অনেক ভালো ভালো গান আছে ওখানে। অ্যান্ড ঋষি থ্যাংক ইউ সো মাচ তুমি এলে। লাস্ট একটা রিকোয়েস্ট, যদি 2 লাইন কোনো একটা গান যেটা তোমার পছন্দ, সেটা যদি একটু 2 লাইন শুনতে পারি। চেষ্টা করছি আমি। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, বলি আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘর খানা যার জমিনদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিনদারের দেখা, আমি পাই না জমিনদারের দেখা। মনের দুঃখ কারে কই, এই মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। क्या बात, টু গুড। একটা ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ।